আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা জানো যে আজকে 9টার দিকে আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল। তো কয়েক মিনিট পরে আমি চলে আসলাম। আজকে মূলত যেহেতু প্রথম ক্লাস, সো আমি কিভাবে পড়াবো এবং তোমাদের সাথে অ্যাকচুয়ালি পরিচয় পর্ব আর কি, পাশাপাশি কিভাবে আমাদের কোর্সটা চলবে। আমি একটু অসুস্থ, আমি ভেবেছিলাম যে আজকে হয়তোবা ক্লাস নিব না, কিন্তু পরে দেখলাম যে না, এটা হয়তোবা খারাপ হয়ে যাবে, তোমরা কষ্ট পেতে পারো, তাই অন্তত আজকে আসা এ কারণেই যাতে কিছুটা হলেও তোমাদের সাথে আমি একটু পরিচিত হতে পারি, পাশাপাশি আমরা কিভাবে কোর্সটা স্টার্ট করব এবং আজকে হালকা কিছু আমি একটু ধারণা দিব। সেই কারণে আমার বোর্ড আছে, বোর্ডে এখনো যাইনি, একটু বসে বসেই তোমাদের সাথে আমি একটু পরিচিত হই আগে। একজন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো আমি প্রথমে জানতে চাচ্ছি তোমরা কে কোন স্কুলের, অর্থাৎ কে কোন স্কুলে পড়ছো, যেহেতু তোমরা ক্লাস 9 এবং 10-এর এখানে আছো, সেটা আমাকে এখন তোমরা কমেন্ট করে জানাও। এটা হচ্ছে নাম্বার 1। দেন পাশাপাশি তোমরা আমার কাছে পড়ছো, সো আমিও ইতিমধ্যে আমার পরিচয়টা দিয়ে দিই। ওকে, আমি দেখতে পাচ্ছি উম্মে নূর, সিরাজুম মনিরা, মোসাম্মদ JTC, আমি জানি না এটার ফুল মিনিং কি, পাশাপাশি আসাদুল ইসলাম। ওকে, তো কে কোন স্কুলের এবং কোন সেকশনে তোমরা আছো তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। মোহাম্মদ রহমান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আর সাথে সাথে তোমাদের এই বইটা যদি থাকে একটু কাইন্ডলি, আমি আশা করব সবার এই বইটা আছে, জীববিজ্ঞান এই বইটা, তোমরা এই বইটা সবাই বের করো। ওকে, আমাদের চ্যাপ্টারের নাম তো জানোই তোমরা, জীবনী শক্তি। তো মূলত আজকে আমি এই জীবনী শক্তি শুরু করার আগে যে শক্তিটা সম্পর্কে তোমরা সবাই জেনে থাকবে, এটিপি, মূলত আজকে এই এটিপির গঠনটা নিয়ে আমি একটু ধারণা দিব। বিকজ এই একই জিনিস তোমাদের আরেকটা অধ্যায়ে আছে, সেটা হচ্ছে অধ্যায়টার নাম জীবের বংশগতি ও বিবর্তন। ঠিক আছে, তো জীবের বংশগতি ও বিবর্তন এই চ্যাপ্টারেও এটিপি রিলেটেড কিছু কথা আছে, কিভাবে এটা ফর্ম হয় সেটা আছে। আমি মূলত আজকে এতটুকু নিয়ে কথা বলে আমাদের মেইন ক্লাস আমি পরে শুরু করব, কারণ আমি একটু অসুস্থ, পরিচিত হতে আসলাম। সো তোমরা কেউ এখনো কমেন্ট করছো না যে কে কোন স্কুলে পড়ো, সেটা তোমরা একটু জানিয়ে দাও, অথবা পাশাপাশি কে ক্লাস 9 এবং কে ক্লাস 10-এ সেটা তোমরা একটু জানিয়ে দাও। ওকে, খেয়া জান্নাত সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ফাহিম রোহান, আসাদুল ইসলাম, আচ্ছা, দিবা নাম, ওকে, নওগাঁ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে। দিবা, তুমি ক্লাস 9 না 10-এ পড়ো সেটা একটু আমাকে জানাও। ওকে, আর তোমরা একটা কাজ করো, যাদের এই বইটা আছে এই বইয়ের 258 পৃষ্ঠা বের করো, 258 পৃষ্ঠা বের করো। আমি সেখানে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তারপর আমি আমার মেইন কথায় আসছি। ওকে, আমি আবারও বলছি, আজকে আমি ক্লাস নিতাম না, আমি ক্লাস নিব না, ছোট্ট একটা জিনিস আলোচনা করে আমি তোমাদের সাথে পরিচিত হয়ে আজকে চলে যাব, এবং ইনশাল্লাহ পাশাপাশি বলবো কিভাবে আমাদের পরীক্ষা হবে। আমি একটা পরীক্ষার ডেমো তোমাদেরকে একটু পর দিয়ে দিব। আজরফ ফাহিম বলেছো আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ওকে, দিনাজপুর থেকে, চিরির বন্দর। আজরাফ, আমি বীরগঞ্জেই আছি, তোমার পাশেই আছি, ক্লাস 9-এ পড়ে। ফাহিম রোহান বলেছে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা ফাহিম, কালেক্টরেট তো অনেক জায়গায় আছে, এটা কি রাজশাহী না রংপুর একটু বলো। মোহাম্মদ রহমান বলেছে আচ্ছা, ওয়াহিদ নাম, ওকে, আদমজি ক্যান্ট পাবলিক স্কুল, ক্লাস 9-এ পড়ে। ফাহিম রোহান ক্লাস 9-এ পড়ে, আচ্ছা। উম্মে নূর মসজিদ মিশন, ক্লাস 9, ওকে, ভেরি গুড। জান্নাত শুরুতে কি কাভিয়া, ওকে, যাই হোক, ওর নাম হচ্ছে বলাকা, ক্লাস 10-এ পড়ে, সেকশনে রাজশাহী বহুমুখী গার্লস হাই স্কুল। আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই কি 258 পৃষ্ঠা বের করেছো? 258 পৃষ্ঠা এই বইয়ের, 258 পৃষ্ঠার এখানে একটু উল্টো দেখাবে মনে হয়, হ্যাঁ। ওকে, ফাহিম রোহান নাটোর, সিরাজুম মনিরা, আচ্ছা, ওর নাম হচ্ছে সাবিকুন নাহার, ক্লাস 10-এ পড়ে। স্কুলটা বলো সাবিকুন নাহার তোমার। ওকে,
ঠিক আছে। তো তোমরা যারা 258 পৃষ্ঠা বের করেছো, এখানে একটা ভুল ইনফরমেশন তোমাদের বইয়ে দেওয়া আছে। সেই ভুল ইনফরমেশনটা আমি দেখাই তার আগে তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি যে দেশের খবর তোমরা কতটুকু রাখো, একটু দেখি তোমরা জানো কি না। আজকে সারা বাংলাদেশে ইন্টারনেট কানেকশন কিন্তু একটু স্লো সারা বাংলাদেশে। তো কেউ কি বলতে পারবে কেন ইন্টারনেট কানেকশন স্লো সারা বাংলাদেশে আজকে, যেটা রাত 9টার পর ঠিক হওয়ার কথা? আমি জানি না আদৌ ঠিক হয়েছে কিনা, দেখি কে বলতে পারো। দেশের তো অনেক খবরই তোমরা রাখো, উদ্ভট উদ্ভট খবর তোমরা রাখো, দেখি তো এই খবরটা কেউ জানো কিনা, একটু বলো। এই খবরগুলো কিন্তু এখন থেকে জানতে হবে, কারণ এগুলোই পরবর্তীতে তোমার জেনারেল নলেজে কিন্তু হেল্প করবে। ওকে, আমি তোমাদের পরিচয় পেয়েছি অনেকের। তাহিতি, তাসনিম, দেখছো তুমি কোন ক্লাসে কোন স্কুলে পড়ো সেটা জানিয়ে দাও। তাহলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছি, আজকে সারা বাংলাদেশে নেট কানেকশন কেন স্লো, এটা আমাকে এখন জানাও। পাশাপাশি আরও একটা জিনিস তোমরা জানাবে, সেটা হচ্ছে তোমাদের কার স্বপ্ন কি। অর্থাৎ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখন স্বপ্ন বলতে যেটা বোঝে, হয় ডাক্তার হবে না হয় ইঞ্জিনিয়ার হবে। বাট এই দুটার বাইরেও যদি কারো কোনো স্বপ্ন থাকে বা এই দুটোও যদি থাকে, কার অ্যাম্বিশনটা কি সেটাও আমাকে এখন একটু জানিয়ে দাও। ওকে, আমি শুরুতে তোমাদেরকে এটাই বলবো যে পড়ানোর আগে আমার কাছে সবসময় মনে হয় যে একটা টপিক বুঝিয়ে দিলাম, তুমি ধরো পড়লা, এটার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কেন পড়তে হবে এই বিষয়টা তোমার মধ্যে এমনভাবে গেঁথে দেওয়া যাতে পড়ার কথা তোমার বাবা মাকে বারবার বলতে না হয়। ওকে, অনেকেই কমেন্ট করেছো তাহিতি ক্লাস 9, তাহিতিকে মনে হয় চিনি আমি। আচ্ছা, মোহাম্মদ রহমান, একটা সাবমেরিন ক্যাবল কাটা পড়েছে তাই নেট প্রবলেম। আচ্ছা, ভেরি গুড। একটা সাবমেরিন ক্যাবল কাটা পড়েছে, সেটা সিমি উই 4 মনে হয় না, সিমি উই 5। ওকে, ভেরি গুড। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করছো না বা জানো না তাদের উদ্দেশ্যে বলি, বাংলাদেশে সাবমেরিন, মেরিন মানে তো বোঝো সমুদ্র, আর সাব মানে হচ্ছে নিচে, অর্থাৎ সমুদ্রের নিচে ক্যাবল আছে বাংলাদেশে দুইটা, একটা সিমি উই 4 যেটা মোহাম্মদ রহমান লিখেছে, আর একটা হচ্ছে সিমি উই 5। তো সংক্ষেপে যদি বলি, যার এই ক্যাবল যত বেশি আছে তার নেট কানেকশন তত, বা সেই দেশের নেট কানেকশন, সবার কাছে ইন্টারনেট তত স্পিড ভালো, বা এটসেট্রা এটসেট্রা। ডিটেলস পড়তে চাইলে তোমরা পড়ে নিও। সো আমাদের একটা কেটে গেছে, ভাগ্যিস আরেকটা আছে, যদি আমাদের একটাই থাকতো তাহলে আজকে সারা বাংলাদেশে কারো কোনো নেট থাকতো না। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন তোমরা একটু জানিয়ে দাও কার অ্যাম্বিশনটা কি। ওকে, আমি মোটামুটি দেখে নিলাম কে কোথায় পড়ছো, তারপরেও কয়েকজন এখনও কমেন্ট করনি। আমরা একদিন জুমের মাধ্যমে অন্তত সবার ফেসটা দেখব যে তোমরা কারা কারা এখানে পড়ছো, এবং সেই দিন সবাইকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। ওকে, মোসাম্মদ জেড.টি.সি, রানীনগর গার্লস হাই স্কুল ক্লাস 9। আমি একটু জানতে পারি তোমার পুরো নামটা কি? জেড.টি.সিতে কি হয়, বা অ্যাকচুয়ালি পুরো নামটা একটু যদি বলতে। ওকে, কার অ্যাম্বিশন কি সেটা একটু জানিয়ে দাও, তারপর আমি আমার পড়ায় আসি। এবং সবাই এর সাথে সাথে 258 পৃষ্ঠা একটু বের করো, ঠিক আছে? ওকে, তোমরা যদি শুনতে পারো একটু আমাকে জানিয়ে দাও কার অ্যাম্বিশন কি। পাশাপাশি 258 পৃষ্ঠা বের করো। আচ্ছা, সেটা জানিয়ে দাও, আমি আমার একটু পড়ায় চলে আসি। 258 পৃষ্ঠায় প্রথম লাইনটাই যদি দেখো, লেখা আছে এতে 5 কার্বনযুক্ত শর্করা। সো এই এতে মানে কি, আগের পৃষ্ঠায় কিন্তু দেওয়া আছে ডিএনএর কথা। তার মানে ওকে দেবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার মনের আশা পূরণ করুক। জেড.টি.সিতে হচ্ছে জারিন তাসনিম অথবা জেরিন তাসনিম, কিছু একটা হবে। আচ্ছা, জান্নাত বলেছে আমার অ্যাম্বিশন ডক্টর হওয়া, ইনশাআল্লাহ ভালো ডক্টর হও, বাট এগুলো নিয়ে আমি ধীরে ধীরে পরে কথা বলবো। ওকে, খুব ভালো। আচ্ছা, শুরু করি। প্রথম কথা হচ্ছে তোমরা ডিএনএ, আমি মূলত আজকে এটিপি, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে জীবনী শক্তি। তো এই শক্তি বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে এটিপি। কিভাবে এটিপি আমাকে শক্তি দেয়,
কিভাবে আমরা সেখান থেকে শক্তি পাই বা ওর মধ্যে কিভাবে শক্তি জমা থাকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরে। আজকে মূলত এই এটিপিটাকে আমরা ভেঙে ফেলবো। আই মিন এটিপিকে ভাঙলে আমরা কি কি পাবো বা কি কি মিলে এই এটিপিটা ফরমেশন হয় সেই ব্যাপারটাই কিন্তু আজকে আমরা জানবো। ঠিক আছে, ওকে। জারিন বলেছে ডক্টর, কিন্তু জারিন তোমার ডক্টর বানানটা হয়তো বা মিস স্পেলড হয়ে গেছে, ভুলে হয়তো বা ওয়ের জায়গায় ই চলে আসছে। উম্মে আব্দুল নূর ডক্টর, আচ্ছা সবার স্বপ্ন ডক্টর। ওকে, এটা কি তোমাদের আব্বা আম্মা বলে দিয়েছে যে তুমি ডক্টরই হবা? আচ্ছা, তাহিতি কম্পিউটার ইঞ্জিনিয়ার, ভেরি গুড। আজরাফ ফাহিম ইউনিভার্সিটি টিচার, ভেরি গুড। ওকে, আচ্ছা, তো খেয়াল করো, ডিএনএ তোমরা নাম শুনেছ, এর পুরো নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আমি বোর্ডে যাব না, আমি একটু মুখে মুখে বলি, তোমরা খাতা কলম বের করে লিখবা এবং আমি ওভাবেই বলবো যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। আমি নেক্সট ক্লাস থেকে, মানে আমার দাঁড়াতে একটু কষ্ট হচ্ছে, আমি বোর্ডে ইনশাল্লাহ পড়িয়ে দিব। আজকে একটু পরিচিত হলাম, প্লাস আমার পরিচয়টা আমি শেষে দিব, তোমরা যারা জানতে চাও আমার বাড়ি কোথায় এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, ডিএনএ আমি আবার বলি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এই নামটা অবশ্যই তোমরা শুনেছ। এবং আরেকটা আছে আরএনএ, সেটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তো আমি পড়াবো এটিপির গঠন, আমি ডিএনএ আরএনএ কেন বলছি, ওকে, সেটা একটু খেয়াল করো। তো প্রথমে তোমাদেরকে একটা কথা বলি, প্রোটিন সবাই তো শুনেছ নামটা, তাই না? প্রোটিন, যার আরেকটা ভালো বাংলা হচ্ছে আমিষ। তো এই প্রোটিনটাকে যদি আমরা ভেঙে টুকরো টুকরো করি, সর্বশেষ আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সেটা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড। তার মানে হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন হয়, তাই প্রোটিনটাকে আমরা বলবো পলিমার। বলো কি বলবো? পলিমার। তো পলি কথাটার অর্থ হচ্ছে অনেক, আর মার, যেটা বাংলায় ময় আকার এবং র মার, সেটা ইংরেজি বানান হচ্ছে MERE। যেমন পলিমার, POLY, পলি, মার MERE। তো তোমরা লিখে রাখো MERE। এই যে মিয়ার অথবা মার, এটার মিনিং, এটার অর্থ হচ্ছে অংশ, পার্ট, অংশ। তাহলে আমি আবারও বলছি, কোনো শব্দের শেষে যদি তোমরা দেখো মার বা মিয়ার, MERE এটা আছে, তার মানে বুঝে নিবা একটা অংশ বোঝাচ্ছে। সো পলিমার মানে কি? অনেকগুলো অংশ। তাহলে অনেকগুলো কি অংশ? অ্যামাইনো অ্যাসিড মিলে হয়েছে প্রোটিন। তাহলে প্রোটিন হচ্ছে পলিমার। তাহলে আমি যদি বলি অ্যামাইনো অ্যাসিড কি, যেহেতু এরকম একটা 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 করে অ্যামাইনো অ্যাসিড মিলেই পলিমার হয়েছে, তাহলে একটা অ্যামিনো অ্যাসিডকে আমরা বলবো মনোমার, বিকজ মনো মানে হচ্ছে এক। তোমরা যারা জানো না মনো মানে এক, তারা মনে রাখো, মনো মানে এক, পলি মানে অধিক, আর মার বা MERE, এই মার হচ্ছে অংশ। ওকে, তাহলে কেন আমি এই কথাটা বললাম? তাহলে এবার আসো সেটা বলি। ডিএনএ এবং আরএনএ, এই ডি আর আর, এই দুইটা বাদ দিলে থাকে NA। তো এই NA মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বলো NA মানে কি? নিউক্লিক অ্যাসিড। ওকে, তো এই নিউক্লিক অ্যাসিডটাও হচ্ছে একটা পলিমার। নিউক্লিক অ্যাসিডটাও হচ্ছে কিন্তু একটা পলিমার। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এই নিউক্লিক অ্যাসিডটাকেও যদি আমি ভেঙে ভেঙে টুকরো করি, তাহলে আমি মনোমার পাবো। কি পাবো? মনোমার। যেমন প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, শর্করার মনোমার হচ্ছে গ্লুকোজ, সাথে আরও কিছু আছে। তো এখন কথা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মনোমার যেটা, সেই মনোমারটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। আমি আবারও বলছি, নিউক্লিওটাইড। যদি বানান ভুল হয়, 258 পৃষ্ঠায় বানানটা দেওয়া আছে, লিখে নিও। তাহলে তোমরা যে কাজটা করো, খাতায় নিউক্লিক অ্যাসিড লেখো, দেন একটা তীর চিহ্ন দিয়ে লেখো নিউক্লিওটাইড, এবং নিউক্লিক অ্যাসিডের পাশে লেখো পলিমার, আর নিউক্লিওটাইডের পাশে লেখো মনোমার, এবং তীর চিহ্নের পাশে লেখো ভাঙলে। অর্থাৎ নিউক্লিক অ্যাসিডকে যদি ভাঙা যায়,
তাহলে আমরা অসংখ্য নিউক্লিওটাইড পাবো। আমি আবারও বলছি, আমি আজকে তোমাদের এটিপির গঠনটা বোঝাবো। তাহলে কেন আমি নিউক্লিক অ্যাসিড নিয়ে আলোচনা করছি তোমরা একটু পর কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে জীবনী শক্তি নিয়ে আমরা পড়ব সেই শক্তির ফর্মুলাটা আমাদেরকে কিন্তু জানতে হবে। এবং পাশাপাশি আমাদের এটা কত নাম্বার অধ্যায়? জীবের বংশগতি ও বিবর্তন, এটা হচ্ছে 12 নাম্বার অধ্যায়। এই 12 নাম্বার অধ্যায়েরও কিছু পড়া আমাদের কাজে লেগে যাবে। ওকে, আচ্ছা, তো যদি লেখা হয়ে থাকে তোমাদের নিউক্লিক অ্যাসিড ভাঙলে পাই নিউক্লিওটাইড, তাহলে এখান থেকে তোমাদেরকে যদি কখনো প্রশ্ন করা হয় নিউক্লিক অ্যাসিড কি, তাহলে তোমরা কিন্তু আনসার দিতে পারবে যে অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয়ে যে পলিমার গঠিত হয় সেটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আবার যদি তোমাদেরকে বলা হয় নিউক্লিওটাইড কি, তাহলে তোমরা কিন্তু বলতে পারবে যে নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে যে মনোমার পাওয়া যায় সেটাই হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে দেখো দুইটা জিনিসের ডেফিনেশন কিন্তু এই ছোট্ট কথার মাধ্যমে তুমি পারবে। সিমিলারলি তোমাকে যদি এখন বলা হয় প্রোটিন কাকে বলে, তাহলে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে যে পলিমার তৈরি হয় সেটাই প্রোটিন। আবার যদি তোমাদেরকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, তাহলে প্রোটিনকে ভাঙলে যে মনোমার পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এভাবে তোমরা দেখো চারটা জিনিসের ডেফিনেশন হয়ে গেল। আচ্ছা, তো এবার আমাদের কাজ হচ্ছে এই নিউক্লিওটাইডকে আমরা খুঁটে খুঁটে দেখব। ওকে, আচ্ছা খেয়াল করো, নিউক্লিওটাইড তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত। আমি আবারও বলছি, নিউক্লিওটাইড তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত। ওকে, তোমরা যে কাজটা করবে এখন, নিউক্লিওটাইড লিখে এরকম তিনটা দাগ দিবে। কয়টা তীর চিহ্ন দিবে? তিনটা। প্রথমটাতে লিখবে এস। কি লিখবে? এস। এস বুঝতে পেরেছ তো? এস, আমি যে একটা গালি দিই শালার ভাই বলে, সেই শালার এস। আরেকটাতে লিখবে এন। এন মানে নানা নানি আছে না, নানা নানির এন। ওকে, এবং আরেকটাতে লিখবে পি। পি, ওকে, ধরো কেউ পালিয়ে যাচ্ছে, এই পালিয়ে যাওয়ার পি। তাহলে এস এন পি, এস এন পি, এস এন পি, এই তিনটা জিনিস নিয়ে হয় নিউক্লিওটাইড। বুঝতে পেরেছ? তাহলে এসতে কি, এনতে কি, আর পিতে কি আমি 30 সেকেন্ড পর বলছি, তোমরা এটা একটু চিন্তা করো তো এস এন পিতে কি কি হতে পারে, চিন্তা করো। 30 সেকেন্ড একটু আমি আসছি। হ্যাঁ, আচ্ছা, গরম লাগছিল, এসিটা দিলাম। ওকে, তোমরা বুঝতে পারছো হয়তো, বা কেউ একজন রেসপন্স করো যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। তাহলে নিউক্লিওটাইডের তিনটা পার্ট, এস এন পি। তো এসতে কি হয়? এসতে হয় সুগার। তোমরা অনেকেই বলো সুগার, সুগার না, এটার উচ্চারণ হচ্ছে সুগার। ওকে, সুগার মানে চিনি আর কি, সহজ কথা। তোমরা এসতে লেখো সুগার। ওকে, যারা সুগার লিখেছ তার ব্র্যাকেটে লেখো 5 কার্বন বিশিষ্ট। এসতে সুগার লিখেছ, SUGAR, এই সুগারের ব্র্যাকেটে লেখো 5 কার্বন বিশিষ্ট। ওকে, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট সুগার। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে সুগার বলতে এখানে মূলত শর্করা বোঝাচ্ছে বা কার্বোহাইড্রেট বোঝাচ্ছে। তো এই শর্করাকে প্রকাশ করার জন্য আসাদুল ইসলাম লিখেছে, ভাই রাগ লাগ করছে খুব, বুঝতে পারছি না। ওকে, যা বলছিলাম,
সেটা হচ্ছে যে লিখে রাখো কোথাও যে শর্করাকে প্রকাশ করার জন্য নামের শেষে ওজ বসে, ও এস ই। আমি আবারও বলছি, শর্করা প্রকাশ করার জন্য নামের শেষে ওজ বসে। এই দুনিয়ায় কোনো শব্দের শেষে যদি তুমি ওজ দেখো তাহলে তুমি 99% শিওর এটা শর্করা জাতীয় কিছু একটা। তবে ওজ ছাড়াও শর্করা কিন্তু আছে, কিন্তু নামের শেষে ওজ থাকলে তুমি 99% শিওর যেটা শর্করা। যেমন গ্লুকোজ, ওজ আছে, ওজ, ও এস ই। সুক্রোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, সেলুলোজ, ওকে, এরকম ওজ থাকা মানেই সেটা শর্করা। তবে ওজ ছাড়াও কিন্তু শর্করা আছে, যেমন স্টার্চ, ইনুলিন, এটসেট্রা, গ্লাইকোজেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি কি বললাম? নামের শেষে ওজ মানে সেটাকে আমরা কি বোঝাবো? শর্করা। সাথে লিখে রাখো, নামের শেষে যদি এজ থাকে, এ এস ই, এজ, তাহলে সেটা এনজাইম। হ্যাঁ, পাশাপাশি এই দুটো জিনিস লিখে রাখো যে নামের শেষে ওজ থাকলে সেটা হবে শর্করা, আর নামের শেষে যদি এজ থাকে সেটা হবে এনজাইম। অবলিক দিয়ে লেখো প্রোটিন, অবলিক দিয়ে লেখো প্রোটিন, কারণ এই দুনিয়ার সকল এনজাইম হচ্ছে প্রোটিন। এই দুনিয়ার সকল এনজাইম হচ্ছে প্রোটিন। তাহলে তুমি যদি কোনো শব্দের শেষে দেখো এজ আছে, তুমি 99% শিওর এটা একটা প্রোটিন, এটা একটা এনজাইম। যেমন সুক্রেজ, লাইপেজ, ল্যাকটেজ, এরকম। তবে এজ ছাড়াও অনেক আবার এনজাইম আছে, কিন্তু এজ থাকা মানে তুমি 99% শিওর সেটা হচ্ছে এনজাইম, আর এনজাইম মানে হচ্ছে প্রোটিন। আচ্ছা, কেন আমি ওজ আর এজ বললাম? আচ্ছা, তোমাদের মনে আছে যে এসতে আমি লিখতে বললাম সুগার, এবং ব্র্যাকেটে আমি লিখতে বললাম 5 কার্বন বিশিষ্ট, মনে আছে না? আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো 5কে গ্রিক ভাষায় বলে পেন্টা। হ্যাঁ, 5কে গ্রিক ভাষায় কি বলে? পেন্টা। তাহলে পেন্টা মানে যদি হয় 5, তাহলে এই 5 কার্বন শর্করাকে আমি কি বলতে পারি? যেহেতু শর্করার শেষে বসে ওজ, তাহলে পেন্টা প্লাস ওজ একসাথে আমি বলতে পারি পেন্টোজ। বলো, কি বলতে পারি ভাই? পেন্টোজ বলতে পারি। তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি যে বলো তো হেক্সোজ মানে কি, তাহলে হেক্সা মানে হচ্ছে 6, আর ওজ মানে বোঝায় শর্করা। তাহলে হেক্সোজ মানে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট শর্করা। বুঝতে পেরেছো? তাহলে এভাবে হেপ্টোজ, অক্টোজ, ননোজ, ডেকোজ চলতেই থাকবে। আচ্ছা, তার মানে এই যে আমি এসতে তোমাদেরকে লিখতে বললাম না সুগার, এবং এই সুগারটা কত কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি পেন্টোজ সুগার একসাথে, অথবা পেন্টোজ শর্করা। কি লিখতে পারি? পেন্টোজ সুগার অথবা পেন্টোজ শর্করা। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের বইয়ে কিন্তু শুরুতেই লেখা আছে 5 কার্বনযুক্ত শর্করা, কিন্তু এটাকে যদি সংক্ষেপে এভাবে লেখে কেউ যে পেন্টোজ শর্করা, তখন যাতে আবার ভয়ে তোমরা না পাও। ঠিক আছে? ওকে। আচ্ছা, অনেকেই আসাদুল বলছে যে ভিডিও, আসাদুল মনে হয় ওর আব্বুর নাম, যাই হোক, ভিডিও আটকে যাচ্ছে। তোমাদেরও যদি কারো ভিডিও আটকে যায় তোমরা একটু আমাকে একটু কাইন্ডলি জানাও। আমি বলেছি যে আজকে একটু নেট প্রবলেম, বিকজ আমাদের সাবমেরিন কেবল একটা তার ছিঁড়ে গেছে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি ভিডিওটা আজকে ইন্ট্রোডাকশন, এটা তো থাকবেই, পুরোটাই থাকবে, সমস্যা নেই, পরে তোমরা দেখে নিতে পারবে। ওকে, তো চলে আসি আমরা কোথায় চলে আসি? এসতে আমরা লিখেছি সুগার, ব্র্যাকেটে আমরা বলেছি 5 কার্বন বিশিষ্ট সুগার, তাহলে একে আমরা সংক্ষেপে বলবো পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করা। এবং তোমরা যারা সুগার বলেছো, আজকে থেকে যাতে সুগার না হয়, এটা সুগার হয়। এটা আমি অনেকেরই দেখি, তোমরা সুগার বলো। কি বলবে? সুগার বলবে। তো এই এজ বা পেন্টোজ শর্করা যারা লিখে ফেলছো,
সেখান থেকে তোমরা 2টা টান মারো, সেখান থেকে আবার 2টা হাত দাও। কয়টা হাত দাও? 2টা হাত। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড তৈরিতে পেন্টোজ সুগার লাগে, বা আমি আরও সংক্ষেপে বলি, নিউক্লিওটাইড তৈরিতে পেন্টোজ সুগার লাগে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হাতে লেখো রাইবোজ। ছেলেমেয়েরা একটা হাতে কি লিখবে? রাইবোজ। তোমরা যদি ইংরেজিতে লিখতে চাও RIB তারপর ওজ, রাইবোজ। ওকে, একটা হচ্ছে রাইবোজ। ওকে, আর একটা হাতে তোমরা লেখো ডিঅক্সিরাইবোজ। সো ডি বানানটা হচ্ছে DE। ডি বানানটা কি? DE, ডি, তারপর অক্সি, OXY, অক্সি, দেন ওই যে রাইবোজটা লিখলে সেই রাইবোজ। তাহলে পেন্টোজ শর্করা 2 ধরনের। আমি বলে দিই, পেন্টোজ শর্করা কিন্তু আরও আছে। তো নিউক্লিক অ্যাসিড গঠন করে 2 ধরনের পেন্টোজ শর্করা, একটা হচ্ছে রাইবোজ এবং আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। বুঝতে পেরেছ? তো এই 2টার মধ্যে বেসিক পার্থক্যটা তাদের নামের মধ্যেই আছে। তোমরা যে কাজটা করবে, এই যে ডি আছে না, ডি এর নিচে একটা দাগ দিয়ে লিখে রাখো ডি ফর ডিলিট। ডি কথাটার অর্থ কি? ডিলিট, বাদ দেওয়া, উইদাউট, ছাড়া। ডি মানে হচ্ছে ডিলিট। বলো, ডি মানে ডিলিট। তো ডিঅক্সিরাইবোজ মানে ডিঅক্সি। অক্সি কথাটার অর্থ হচ্ছে অক্সিজেন। অক্সি কথাটার অর্থ কি ভাই? অক্সিজেন। অর্থাৎ ডিঅক্সিরাইবোজ মানে রাইবোজ থেকে যদি আমি একটা অক্সিজেনকে ডিলিট করে দিই, তাহলেই তার নাম হবে ডিঅক্সিরাইবোজ। বুঝতে পেরেছ? তাহলে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের গঠনের মধ্যে শুধু পার্থক্য হচ্ছে একটা অক্সিজেন। রাইবোজ থেকে ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন কম থাকবে। সো কোন কার্বন থেকে কম থাকবে সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, যখন আমরা এই চ্যাপ্টার পড়াবো তখন। বুঝতে পেরেছ? ওকে, তাহলে নিউক্লিওটাইড তৈরি হতে SNP 3টা জিনিস লাগে। এর মধ্যে S 2 ধরনের, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই নিউক্লিওটাইড মিলেই তো হয় নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, একটা ডিএনএ আর একটা RNA। তাহলে এই ডিএনএর যে শুরু ডি, এই ডি মানে কি? ডিঅক্সিরাইবো। তাহলে বুঝতে পেরেছো, এই ডিঅক্সিরাইবো কথাটা কোথা থেকে এসেছে? এই কথাটা এসেছে ডিঅক্সিরাইবোজ শর্করা থেকে। তার মানে যে নিউক্লিক অ্যাসিডে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে সেটাই হলো ডিএনএ। তাহলে এখন তোমরাই বলো তো, যেটা RNA, সেই আর মানে কি জানো? রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আর মানে যে রাইবো নিউক্লিক অ্যাসিড, কেন তাকে রাইবো বলা হলো? বিকজ RNA এর মধ্যে থাকে রাইবোজ। কি থাকে? রাইবোজ। তার মানে 2 ধরনের পেন্টোজ শর্করা, একটা রাইবোজ যেটা RNA তৈরি করে, আর একটা ডিঅক্সিরাইবোজ যেটা ডিএনএ তৈরি করে। তাহলে যদি কখনো তোমাদের ডিএনএ RNA এর পার্থক্য আসে, সেটা অবশ্য 12 অধ্যায় থেকে আসতেই পারে। তখন একটা পার্থক্য হবে যে ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবোজ আর RNA-তে থাকে কি বলো? রাইবোজ শর্করা। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। ওকে, তাহলে ডিএনএ RNA-এর মধ্যে গঠনগত পার্থক্য আমরা একটা পেলাম, এবং গঠনের দিক দিয়ে আর একটা পার্থক্য, মানে অনেক পার্থক্য আছে, মানে জেনুইন পার্থক্য আর একটা আছে, সেটা আমরা এখন একটু পর ক্লিয়ার হবে। ওকে ওকে, আচ্ছা, তাহলে এস এর কাহিনী শেষ। আমি বলেছিলাম নিউক্লিক অ্যাসিড ভাঙলে পাই নিউক্লিওটাইড, আর এই নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা পাবো 3টা জিনিস, SNP। SNP, এস এর পর্ব শেষ। এখন আমরা পড়বো N। এনতে তোমরা লেখো নাইট্রোজেন ঘটিত ক্ষারক। আমি আবারও বলছি, নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেন যুক্ত ক্ষার। সো ক্ষার বা ক্ষারক
OH যুক্ত আছে, অনেক যুক্ত ক্ষারক আছে। সো যে ক্ষারকটা এখানে আমরা বলছি, যে ক্ষারকটা মূলত নিউক্লিওটাইড তৈরি করে বা ডিএনএ আরএনএ তৈরি করে, সেই ক্ষারকটাতে নাইট্রোজেন থাকবে। তাই এটাকে আমরা বাংলায় বলবো নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন ঘটিত ক্ষার। তো ক্ষারের ইংরেজি যেহেতু বেজ, তাহলে এটাকে এ নামেও ডাকা হয় নাইট্রোজেন বেজ। তোমরা অবলিক দিয়ে লিখে নাও নাইট্রোজেন বেজ। ফাহিম রোহান বলেছে ক্লাস হবে না, মানে কি বুঝি নাই ফাহিম রোহান। ক্লাস তো হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ ঠিকঠাক? আমাকে একটু জানাও, আসলে আমি তো ক্লাস নিচ্ছি কিন্তু তোমরা একটু রেসপন্স করো যে তোমরা আদৌ ক্লাসটা দেখতে পাচ্ছ কি না। ওকে, কারণ আমি দেখছি যে তোমরা 7-8 জন এখনো তো আছো, কিন্তু দেখতে না পেলে আমি খামোখা বকবক করে লাভ নাই। তারপরে আমি একটু বকবক করে যাই যাতে পরবর্তীতে তোমাদের ইন্টারনেট কানেকশনটা যখন ভালো হবে তখন যাতে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এন হচ্ছে নাইট্রোজেন বেজ, এন হচ্ছে নাইট্রোজেন বেজ বা নাইট্রোজেন ক্ষারক। তোমরা যদি এটা লিখে থাকো তাহলে এই নাইট্রোজেন বেজ, আচ্ছা ফাহিম রোহান বলছে আচ্ছা আমার কানেকশন চলে গেছিল। ওকে, জান্নাত বলছে পাচ্ছি ভাইয়া, থ্যাংক ইউ জান্নাত, একটু আশ্বস্ত হলাম, কারণ আমি ভাবছি যে আমি শুধু বক বক করছি, তোমরা কেউ শুনতে পাচ্ছ না। ভেরি গুড মোহাম্মদ রহমান, ভেরি গুড, দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, আর বলতে হবে না। ওকে, তো আমরা এন এর কাছে চলে আসলাম। কার কাছে চলে আসলাম? এন এর কাছে। তো এই নাইট্রোজেন বেসটা মূলত টোটাল 5 ধরনের, কিন্তু ডিএনএ বলো আর আরএনএ বলো, ডিএনএ গঠনে 4 ধরনের নাইট্রোজেন বেজ লাগে, আরএনএ গঠনেও 4 ধরনের নাইট্রোজেন বেজ লাগে, কিন্তু টোটাল নাইট্রোজেন বেজ আছে 5 ধরনের। আমি ধরন বলছি, 5 ধরনের। তার মানে ডিএনএ গঠনে 4 ধরনের লাগে, তাহলে একটা ধরন আছে যেটা ডিএনএ গঠন করে না, অর্থাৎ এক ধরনের নাইট্রোজেন বেজ আছে যারা ডিএনএতে থাকে না। আবার আরএনএ গঠনে 4 ধরনের নাইট্রোজেন বেজ লাগে, কিন্তু নাইট্রোজেন বেজ টোটাল আছে কত ধরনের ভাইয়া? 4 ধরনের। তার মানে এক ধরনের নাইট্রোজেন বেজ আছে যেটা আরএনএ গঠন করে না। বুঝতে পেরেছো? সো পরীক্ষার জন্য এটাই ইম্পর্টেন্ট যে নিচের কোন নাইট্রোজেন বেসটি ডিএনএতে থাকে না, আবার নিচের কোন নাইট্রোজেন বেসটি আরএনএতে থাকে না। তো তোমরা এখন যে কাজটা করো, তোমাদের ওই জায়গায় যদি ঘিচিমিচি হয়, তোমরা আলাদা করে হেডলাইন দাও নাইট্রোজেন বেস, একটু হেডলাইনটা দিয়ে দাও নাইট্রোজেন বেস। ওকে, আমি পড়াবো 4র্থ অধ্যায়, কিন্তু তোমাদের 12 নাম্বার চ্যাপ্টার নিয়েও আমি কিন্তু একটু কথা বলছি, কারণ এর পরবর্তীতে আমরা যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে 12 অধ্যায়। কারণ আমি প্রথমে একটু কঠিন কঠিন এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো পরবর্তীতেও যাতে হেল্প হয়, এবং আমার এটিপির গঠন বুঝতে এই নিউক্লিক অ্যাসিডের ব্যাপারটা আমাকে কিন্তু বুঝতে হবে। তো আমি তোমাদেরকে, তোমরা জানো যে আমি 7 থেকে 8টা ক্লাস নিতে চেয়েছি, তো আসলে এতগুলো ক্লাস তো লাগে না, কিন্তু আমি চাই যে প্রত্যেকটা জিনিস মানে একটু ভালো মতোই ক্লিয়ার হোক। এই জন্যই তো তোমরা ধরো এক্সট্রা টাকা খরচ করে এখানে পড়ছো, তাই না? ভালো মতো বলতে 9-10-এর জন্য যতটুকু লাগবে, ব্যাপারটা এমনও হবে না যে তোমাদেরকে আমি এক্সট্রা অনেক প্রেশার দিব, মোটেও না। ওকে, বাট জিনিসের ক্লিয়ার কনসেপশনটা এখন থাকা উচিত তোমাদের। আচ্ছা, তো নাইট্রোজেন বেস তোমরা যারা লিখেছো, এই নাইট্রোজেন বেসের পাশে 2 ধরনের, মানে 2টা হাত দাও। কয়টা হাত দিবা? 2টা হাত। এক পাশে লেখো পিউরিন, পয়ে রস্যইকার, রস্যৌ, রয় রস্যইকার এবং ন, পিউরিন। আর একটা হাতে লেখো পাইরিমিডিন। তোমরা যারা নামগুলো শুনেছো তারা সহজেই লিখতে পারছো, পাইরিমিডিন। পাই পয় আকার রস্যই, রয় রস্যইকার, পাইরিমিডিন, ময় রস্যই, ডয় রস্যই, ন। ওকে, পাইরিমিডিন। তাহলে পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে এরা হচ্ছে নাইট্রোজেন বেস, মূলত এই 2টা ভাগ। এদের আবার ভাগ আছে এবং টোটাল 5টা কিন্তু নাইট্রোজেন বেস আছে। তো মনে রাখবা পাইরিমিডিন নামটা যেহেতু বড়, তাহলে এর নাইট্রোজেন বেস একটু বেশি। ওকে, তাহলে পাইরিমিডিনের নামটা বড়, তার মানে যেহেতু টোটাল নাইট্রোজেন বেস 5 ধরনের, তো পিউরিনের নাইট্রোজেন বেস 2 ধরনের
আর পাইরিমিডিন নামটা বেশি, এর নাইট্রোজেন বেস হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। তো এই 5 ধরনের নাইট্রোজেন বেজের মধ্যে কারা পিউরিনের মধ্যে আর কারা পাইরিমিডিনের মধ্যে, এটা মনে রাখা খুবই সহজ। সেটা কি দিয়ে মনে রাখবা জানো? পাইরিমিডিনের মধ্যে রস্যই আছে। কি আছে? রস্যই। রস্যই আছে। রস্যই কার না, কিন্তু রস্যই আছে। পিউরিনে কিন্তু রস্যই নাই। তো যেহেতু পাইরিমিডিনের মধ্যে রস্যই আছে, তাহলে 5 ধরনের নাইট্রোজেন বেজের মধ্যে যাদের নামে রস্যই আছে তারাই হচ্ছে মূলত পাইরিমিডিন। তাহলে তোমরা একটা কাজ করো, পাইরিমিডিনের নিচে লেখো 3 ধরনের। পাইরিমিডিনের নিচে লেখো 3 ধরনের, এবং এই 3 ধরনের 1 নাম্বার দিয়ে লেখো সাইটোসিন। 1 নাম্বার লেখো সাইটোসিন। সাইটোসিন শয় আকার, রস্যই টয় ওকার, শয় রস্যইকার আর ন, সাইটোসিন। এবং এই সাইটোসিনে দেখো রস্যই আছে, সেখানে একটু মার্ক করো। তাহলে পাইরিমিডিনের রস্যই আছে, মার্ক করো। সাইটোসিনে রস্যই আছে, মার্ক করো। করেছো মার্ক? আচ্ছা, সাইটোসিনের ব্র্যাকেটে লেখো সি, অর্থাৎ সাইটোসিনের ইংরেজি বানান শুরু হয় সি দ্বারা, এবং একে সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করা হয়। 2 নাম্বার লেখো থাইমিন, এবং এখানে একটু স্টার চিহ্ন দাও। এই জিনিসটাই তোমাদের বইয়ে ভুল আছে। ওকে, থাইমিন থয় আকার, রস্যই, ময় রস্যইকার এবং ন, থাইমিন। হ্যাঁ, ব্র্যাকেটে লেখো টি, ব্র্যাকেটে লেখো টি। তোমরা খেয়াল করে দেখো, যাদের বই আছে সামনে 258 পৃষ্ঠায়, সেখানে কত নাম্বার লাইন আমি একটু বলে দিই। 1 2 3 4 5 নাম্বার লাইনে দেখো, সরি 6 নাম্বার লাইনে দেখো লেখা আছে থায়ামিন। কি লেখা আছে? থায়ামিন। ওকে, সো এটা ভুল আছে। কেন ভুল আছে আমি তোমাদেরকে বলি। নামটা হবে থাইমিন। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া থায়ামিন উচ্চারণ এক একজন এক এক রকম করেছে, ভুল কেন? ভাই শোনো, থায়ামিন হচ্ছে ভিটামিন B1 এর অপর নাম। মানুষের ভিটামিন B1 আছে, B2 আছে, এরকম B12 পর্যন্ত আছে। সো B1 এর অপর নাম হচ্ছে থায়ামিন, THIA, থায়া, MIN, থায়ামিন। আর যেটা নাইট্রোজেন বেস, এর বানানটা কিন্তু থাই, THY, থাই, তারপর মিন, MINE। সো এখানে থায়া কখনোই হবে না। এখন যেহেতু তোমাদের বইয়ে ভুল আছে, প্রশ্ন যদি বই থেকে হয়, তাহলে থায়ামিন থাকলে তোমরা ধরে নিবা ভুলটাই দিয়েছে, কিন্তু তোমাদেরকে সঠিকটা শিখতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে 2 নম্বরে তোমরা লিখেছ থাইমিন। দেখো সেখানেও কিন্তু রস্যই আছে, সেখানে কি আছে? রস্যই আছে। এবং 3 নাম্বার লেখো ইউরাসিল। রস্যই দাও, তারপরে রস্যৌ, তারপর রয় আকার, দন্তস্বয় রস্যইকার এবং ল, ইউরাসিল। এবং এখানেও দেখো ই আছে, রস্যই আছে। তাহলে কিভাবে মনে রাখবা? পাইরিমিডিনে রস্যইকার আছে, পাইরিমিডিন বড়, তাই এটার প্রকারভেদ একটু বেশি। এটা 3 ধরনের এবং প্রত্যেকটার নামে আছে রস্যই রস্যই রস্যই। এবং এই ইউরাসিলকে ব্র্যাকেটে লেখো ইউ, ইউ দিয়ে শুরু, এর বানানটা ইউ দিয়েকে আমরা প্রকাশ করব। অপরদিকে যেটা পিউরিন, সেটার 2 ধরনের। পিউরিনের নিচে লেখো সবাই 2 ধরনের, এবং টান দিয়ে একটাতে লেখো অ্যাডেনিন। অ্যাডেনিন, এ বাংলার এ, ডয় একার, নয় রস্যইকার এবং ন, অ্যাডেনিন। এবং আরেকটা হচ্ছে গুয়ানিন, হাগুর যে গু, গয় রস্যৌকার গু, অন্তস্থ অয় আকার, নয় রস্যইকার এবং ন, গুয়ানিন। ওকে, তাহলে আমি আবারও ব্যাক করি। নিউক্লিক অ্যাসিড, একে ভাঙলে পাওয়া যায় নিউক্লিওটাইড, এবং নিউক্লিওটাইডের মধ্যে আছে SNP। এস নিয়ে পড়া হয়ে গেছে, আমরা পড়ছি এখন N, নাইট্রোজেন বেস। এবং এই নাইট্রোজেন বেস 2 ধরনের, পিউরিন, পাইরিমিডিন। এই পাইরিমিডিন রস্যই, এখানে আবার 3 ধরনের আছে, সবগুলোতেই রস্যই রস্যই আছে। তো ট্রিপল স্টার দিবা থাইমিন এবং ইউরাসিল, এইখানে ট্রিপল স্টার দাও।
এবং থাইমিনের পাশে লেখো শুধুমাত্র ডিএনএ। তোমরা সবাই থাইমিনের পাশে লেখো শুধুমাত্র ডিএনএ। থাইমিনের পাশে লেখো শুধুমাত্র ডিএনএ। ওকে, তোমরা থাইমিনের পাশে লেখো শুধুমাত্র ডিএনএ। ওকে, আমি একটু এটাকে নড়াচড়া করছি যে একটু হালকা বোর্ডে যাব কিনা। আচ্ছা বাদ দাও, আমি এটা ধরেই থাকি। তোমরা থাইমিনের পাশে লেখো শুধুমাত্র ডিএনএ। ওকে, যারা লিখছো ইউরাসিলের পাশে লেখো শুধুমাত্র আরএনএ। ইউরাসিলের পাশে লেখো শুধুমাত্র আরএনএ। ওকে, তার মানে একটা জিনিস তোমরা খেয়াল করো, আমি বলেছিলাম যে ডিএনএ এবং আরএনএ তৈরি করতে আচ্ছা আমি বলেছিলাম ডিএনএ এবং আরএনএ তৈরি করতে 4 ধরনের করে ক্ষারক লাগে, কিন্তু টোটাল ক্ষারক হচ্ছে 5 ধরনের। তাহলে ডিএনএতে 1 ধরনের ক্ষারক নেই, আবার আরএনএতে 1 ধরনের ক্ষারক নেই। আশা করি এখন বুঝতে পেরেছো ডিএনএতে কোনটি নেই। যেহেতু ইউরাসিলের পাশে লেখা আছে শুধু আরএনএ, তার মানে ইউরাসিল শুধু আরএনএতে থাকে, এটা কিন্তু ডিএনএতে থাকে না। আবার ডিএনএর পাশে লেখা আছে, থাইমিনের পাশে লেখা আছে শুধু ডিএনএ, তার মানে এই থাইমিন ক্ষারকটা আরএনএতে কিন্তু থাকে না। তাহলে মনে রাখবে এভাবে, আরএনএতে থাকে ইউরাসিল, অর্থাৎ আর এর সাথে ইউ, আর ইউ অলওয়েজ মনে রাখবা, আর ইউ মানে আর এর সাথে কি থাকে ইউ। আর ইউতে রাজশাহী ইউনিভার্সিটি ভাবতে পারো, বা হু আর ইউ, আর এর সাথে ইউ। ওকে, আর ডি এর সাথে থাকে টি, ডিটি, খুব মিল আছে উচ্চারণের, সেই দুইটা মনে রাখো। এবং পরীক্ষা কিন্তু আসবে ডিএনএতে কোনটা থাকে না, তাহলে ইউ থাকে না, আবার আরএনএতে কোনটা থাকে না, টি থাকে না। বুঝতে পেরেছো? তো এখন সুন্দর করে লেখো, একটা ইম্পর্টেন্ট জিনিস লেখো সবাই, একদম সুন্দর করে লেখো। তো আমরা বলেছিলাম, আগে শোনো তারপর লেখো, নিউক্লিওটাইড 3টা জিনিস নিয়ে গঠিত, এস এন পি, রাইট? তো পি মানে ফসফেট বা ফসফরিক অ্যাসিড। সো এটার কোনো রকম ভেদও নাই, প্রকার ভেদও নাই, সো আমাদের আর কিছু জানার নাই। তো এখন তোমরা সুন্দর করে লেখো ডিএনএ ইজ ইকুয়াল টু, লেখো সবাই ডিএনএ ইজ ইকুয়াল টু। তাহলে ডিএনএ ইজ ইকুয়াল টু আসলে কি? ওকে, তারপরে আমরা এটিপিতে আসছি এবং দেন আমরা ক্লাস শেষ করে দিব। যদিও আজকে বেশি কিছু বলার ইচ্ছা ছিল না, তাই বসে বসে বলছি। ইনশাল্লাহ আমরা যে জীবনী শক্তি নিয়ে পড়ছি তার গঠনটা তো যদি আগে জানি, তাহলে আমাদের আরও কিছু ভাল লাগবে পড়তে। তো ডিএনএ ইজ ইকুয়াল টু লেখো। আচ্ছা বলো তো, ডিএনএ তো মানে নিউক্লিক অ্যাসিড, রাইট? ডিএনএ মানে কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ ইজ ইকুয়াল টু, তোমরা আগে লেখো এস এন পি, লেখো এস প্লাস এন প্লাস পি, লেখো 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 এস প্লাস এন প্লাস পি। এখন নিচে ইজ ইকুয়াল টু দিয়ে এস এর জায়গায় লেখো ডিঅক্সিরাইবোজ। তাহলে কোন এস, কোন সুগার ডিএনএ তৈরি করে? রাইবোজ না ডিঅক্সিরাইবোজ? ডিঅক্সিরাইবোজ। তাহলে এস এর জায়গায় লেখো ডিঅক্সিরাইবোজ। এবার প্লাস নাইট্রোজেন বেজ আছে না এন, এন এর নিচে লেখো এটিসিজি, অর্থাৎ ইউ থাকে না, রাইট? আমরা একটু আগেই পড়েছি ইউ শুধুমাত্র কোথায় থাকে? আরএনএতে। তাহলে এন এর জায়গায় লেখো এ, ইংরেজিতে এ টি সি জি, দেন প্লাস দিয়ে লেখো ফসফেট, আই মিন পি, প্লাস দিয়ে লেখো ফসফেট মানে পি বা ফসফরাস বা ফসফরিক অ্যাসিড। তো যদি তোমাকে বলে যে ডিএনএ এর রাসায়নিক গঠন লেখো, তাহলে ডিএনএ এর রাসায়নিক গঠন হয়ে গেল, এটা 2 মার্কসে আসে। তাহলে ডিএনএ এর মধ্যে কি আছে? ডিঅক্সিরাইবোজ আছে, নাইট্রোজেন বেজের মধ্যে এটিসিজি আছে, অ্যান্ড ফসফরিক অ্যাসিড আছে বা ফসফেট আছে। তো আশা করি আরএনএতে কি কি আছে এটা তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। তো লিখে ফেলো ঝটপট, আমি হেল্প করছি। লেখো আরএনএ ইজ ইকুয়াল টু, আবার লেখো এস প্লাস এন প্লাস পি, লিখে ফেলো ঝটপট, লিখে ফেলো আরএনএ ইজ ইকুয়াল টু এস প্লাস এন প্লাস পি। লিখছো? তাহলে বলো তো আরএনএতে এস কোন সুগারটা থাকে? রাইবোজ না ডিঅক্সিরাইবোজ? বুঝতেই পারছো। সো এস বরাবর লেখো রাইবোজ, ইজ ইকুয়াল টু এস বরাবর লেখো রাইবোজ। ওকে,
এন নাইট্রোজেন বেস, তাহলে আরএনএ তে কোনটা থাকে না? টি থাকে না, কারণ টি থাকে ডি এর সাথে, টি ডি ডিটি। তাহলে আরএনএ তে থাকে ইউ, তাহলে এন এর জায়গায় লেখো এ ইউ সি জি, কমা দিয়ে দিয়ে লেখো। তাহলে আরএনএ তে কোন নাইট্রোজেন বেস থাকে? এ ইউ সি জি প্লাস ফসফেট, প্লাস ফসফেট। তাহলে আমাদের 2 4 পড়া কিন্তু এখানে হয়ে গেল। এইবার আসো সেই আসল পড়া, আই মিন এটিপি কিভাবে গঠিত হয়। আশা করি শুধু এটিপি না, টিটিপি, জিটিপি, ইউটিপি, সিটিপি, তোমাকে যাই দেখ তুমি এখন সবই পারবা। শুধু এটিপিটা মুখস্থ করা লাগবে না, সবই হয়ে যাবে ইনশাআল্লাহ। রেডি? তাহলে 5-6টা স্টার দাও, দিয়ে লেখা শুরু করো। লেখো এস, এস মানে তো বুঝছো, ওই পেন্টোজ শর্করা। লেখো এস প্লাস এন, ধীরে ধীরে লেখো, বড় করে লিখো না, ইজ ইকুয়াল টু নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। তোমরা লেখো, আমি একটু বোর্ডে এটা লিখে তোমাদেরকে একটু দেখাচ্ছি। এস প্লাস, আমি এখানে লিখছি, তোমরা একটু লিখতে থাকো, আমি তোমাদেরকে একটু পর দেখাচ্ছি। ওকে ছেলেমেয়েরা, তোমরা এটা লেখো, এস প্লাস এন ইজ ইকুয়াল টু নিউক্লিওসাইড প্লাস পি, মানে প্লাস ফসফেট। আমরা কিন্তু জানি যে এস এন এবং পি এই তিনটা মিলে হয় নিউক্লিওটাইড। আমরা জানি এস এন পি মিলে হয় নিউক্লিওটাইড। তো এই নিউক্লিওটাইডকে যদি আমরা আরও ভাঙি, দেখো এস আর এন এই দুইটা মিলে কিন্তু হয় নিউক্লিওসাইড। কি হয়? নিউক্লিওসাইড। আর এর সাথে যদি আমি ফসফেট যোগ করি ভাইয়া, তাহলে হবে কিন্তু নিউক্লিওটাইড। তার মানে পরীক্ষা যদি বলে নিউক্লিওসাইড কি, তাহলে উত্তর হবে এস এবং এন, অর্থাৎ পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস মিলে যেটি হয় তার নাম নিউক্লিওসাইড। আবার যদি বলে নিউক্লিওটাইড কি, তাহলে উত্তর হবে নিউক্লিওসাইডের সাথে ফসফেট যোগ হয়ে যা তৈরি হয় তার নামই হচ্ছে নিউক্লিওটাইড। আমরা এবার এটিপি পেয়ে যাব, খুব সুন্দরভাবেই আমরা এখন এটিপি পেয়ে যাব। তাহলে এবার তোমরা একটা কাজ করো, এস এর নিচে লেখো রাইবোজ। এস এর নিচে তোমরা সবাই লেখো রাইবোজ। লিখছো? নাইট্রোজেনের নিচে লেখো এ। এ মানে কি? অ্যাডেনিন। এ মানে কি? অ্যাডেনিন। একটু ওয়েট করো। তাহলে এস এর নিচে তোমরা লেখো রাইবোজ, এন এর নিচে লেখো এ, আই মিন অ্যাডেনিন। বুঝতে পেরেছো? তো এখন এটা তো একটা শর্করা আর এটা তো হচ্ছে ক্ষারক, এই দুইটা মিলে হয় নিউক্লিওসাইড। তাহলে রাইবোজ আর অ্যাডেনিন এই দুইটা মিলে যে নিউক্লিওসাইড হয়, সেই নিউক্লিওসাইডটার নাম কি হবে জানো? সেই নিউক্লিওসাইডটার নাম হবে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন বা কেউ কেউ বলে অ্যাডেনোসিন। ওকে, দেখো খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে অ্যাডিনোসিন মানে হচ্ছে অ্যাডেনিন প্লাস রাইবোজ। ক্লিয়ার? তাহলে যদি বলে অ্যাডিনোসিন কি, তাহলে আনসার হবে অ্যাডিনোসিন হচ্ছে একটা নিউক্লিওসাইড যা অ্যাডেনিন এবং রাইবোজ শর্করা দ্বারা গঠিত। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, এবার তাহলে খেয়াল করো, আমরা জানি এই নিউক্লিওসাইডের সাথে যদি আমি ফসফেট যোগ করি, তাহলে অ্যাডেনোসিনের সাথে যদি আমি একটা ফসফেট যোগ করি,
তাহলে কিন্তু আমি পেয়ে যাব নিউক্লিওটাইড, রাইট? তাহলে এই নিউক্লিওটাইডটার নাম কি হবে? খুব খেয়াল, কি যুক্ত করেছি ভাইয়া? কি যুক্ত করেছি? অ্যাডিনোসিনের সাথে ফসফেট। তাহলে আমি অ্যাডেনোসিন আগে লিখি, অ্যাডিনোসিন আগে আমি লিখি। তাহলে অ্যাডিনোসিনের সাথে আমি যুক্ত করেছি ফসফেট। আচ্ছা, কয়টা ফসফেট যুক্ত করেছি? একটা ফসফেট। তো আমরা জানি মনো কথাটার অর্থ হচ্ছে এক। এই মনো কথাটার অর্থ কি? এক। মনো কি যোগ করছি? একটা কি যোগ করেছি? একটা ফসফেট যোগ করেছি। তাহলে এই নিউক্লিওটাইডটার নাম হবে অ্যাডেনোসিন মনোফসফেট। বলো কি নাম হবে? অ্যাডেনোসিন মনোফসফেট। অর্থাৎ অ্যাডেনোসিনের সাথে যদি আমি একটা ফসফেট যোগ করি তাহলেই পাচ্ছি অ্যাডেনোসিন মনোফসফেট। এবং একে সংক্ষেপে যদি আমি লিখি, অ্যাডেনোসিনের এ, মনোর এম এবং ফসফেটের পি, তাহলে সংক্ষেপে এটাকে আমি বলবো এএমপি। বলো কি বলবো? এএমপি। তাহলে বলো তো ভাইয়া, এএমপি জিনিসটা কি? এএমপি হচ্ছে একটা নিউক্লিওটাইড। ক্লিয়ার? ভুল হবে? এএমপি কি? এটা একটা নিউক্লিওটাইড। তাহলে তোমাকে যদি বলে এএমপিকে ভাঙলে আমি আসলে কি পাবো, তাহলে এএমপিকে ভাঙলে আমি অ্যাডেনোসিন পাবো, অ্যাডেনোসিন পাবো, রাইবোজ পাবো, সরি অ্যাডেনিন পাবো, রাইবোজ পাবো আর ফসফেট পাবো। ওকে ওকে, তাহলে এএমপিকে ভাঙলে আমি অ্যাডেনোসিন আর ফসফেট পাবো, আর এটাকে ভাঙলে যেহেতু এই দুইটা পাবো, তাহলে আমি এই তিনটার কথাই যদি বলি, তাহলে এএমপি একটা নিউক্লিওটাইড, রাইট? এইবার দেখো, তাহলে এএমপি মানে যদি হয় অ্যাডেনোসিন মনোফসফেট, তাহলে আমি এর সাথে যদি আর একটা ফসফেট যোগ করি ভাই, তাহলে এবার যে যৌগটা পাবো তার নাম হবে অ্যাডেনোসিন ডাইফসফেট। বলো ভালো করে, কি নাম হবে? অ্যাডেনোসিন ডাইফসফেট। তাহলে হোয়াট ইজ অ্যাডেনোসিন ডাইফসফেট? এটাও একটা নিউক্লিওটাইড, কারণ এর মধ্যেও শর্করা, নাইট্রোজেন বেস আর ফসফেট আছে, কিন্তু এর মধ্যে দুইটা ফসফেট আছে। কয়টা ফসফেট আছে? দুইটা। তাহলে এবার যদি এই এডিপির সাথে আমি আর একটা ফসফেট দিয়ে দেই, এবার নাম হবে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, মানে তিনটা ফসফেট যুক্ত আছে। এই যে দেখো ভাই, আমরা এটিপি পেয়ে গেলাম। তাহলে এটিপি আসলে কিছুই না, এটিপি হচ্ছে একটা নিউক্লিওটাইড, রাইট? এবং এই যদি প্রশ্ন হয় তোমাদের এটিপি ভাঙলে কি কি পাবো, তাহলে এটিপি ভাঙলে অ্যাডেনোসিন পাবো আর তিনটা ফসফেট পাবো, তিনটা ফসফেট পাবো। আর অ্যাডেনোসিন ভাঙলে কি পাবো? অ্যাডেনিন ক্ষারক পাবো, রাইবোজ শর্করা পাবো, আর টিপি মানে তিনটা ফসফেট পাবো। তাহলে আর জিন্দেগিতেও কারো ভুল হবে না যে এটিপির মধ্যে কি কি আছে। এটিপির মধ্যে একটা ক্ষারক আছে যার নাম অ্যাডেনিন, এটিপির মধ্যে একটা শর্করা আছে রাইবোজ, এবং টিপি মানে তিনটা ফসফেট আছে। এবার একটা জিনিস দেখো, এই যে ফসফেট এটিপির মধ্যে কয়টা আছে? তিনটা। তো যখন আমরা একটা ফসফেট যুক্ত করেছি, এই যুক্ত করতে আমাদের কিছু শক্তি এখানে লেগেছে, বুঝতে পেরেছো? যখন আমি দুইটা ফসফেট যুক্ত করেছি তখন আরও একটু শক্তি লেগেছে। যখন আমি তিনটা ফসফেট যুক্ত করলাম, অর্থাৎ শেষের ফসফেটটা যুক্ত করলাম, তখন আমার আরও কিছু শক্তি লাগলো। তাহলে এই জিনিসটা বানাতে আমাদের কিছু শক্তি এখানে দিতে হয়েছে। তাহলে যদি আমরা এই 3 নাম্বার ফসফেটটাকে সরাই, তাহলে যে শক্তিটা লেগেছে সেই শক্তিটা এখন কি বের হয়ে আসবে, এবং ওটাই হচ্ছে আমার সেই শক্তি যেটা দিয়ে আমার শরীরের প্রত্যেকটা কোষ কাজ করবে। যে শক্তিটা কিন্তু অন্য কিছু না, শক্তির একক জুল। সেই শক্তিটা কিন্তু আমরা জুলেই পরিমাপ করব। যেমন তোমাদের বইয়ে লেখা আছে, দেখবা যে 3 নাম্বার বা শেষ ফসফেটটা যুক্ত হতে 7.3 মেবি, আমার এক্স্যাক্ট মনে নাই, এত কিলো ক্যালোরি শক্তি খরচ হয়।
তো এখানে মনে রাখো এক ক্যালোরি এক ক্যালোরি সমান 4.18 জুল। ক্যালোরি সমান জুল। তাহলে 7.3-কে যদি এটা দিয়ে তুমি গুণ করো তাহলে তত জুল আসবে। কিলো যেহেতু এখানেও আছে কিলো ক্যালোরি, তাহলে জুলের জায়গায় কিলো জুল হবে। তো যাই হোক, এটা মনে হয় আমার একটু লিখতে ভুল হয়ে গেল কিনা আমি জানি না, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে যে শেষের যে ফসফেট সেটা যখন যুক্ত হয়, যুক্ত হতে কিছু শক্তি খরচ হয়। হ্যাঁ, তাহলে আমরা যদি সেই শেষের ফসফেটটাকে কখনো বের করে দিই, তাহলে যে শক্তিটা আমরা ওখানে খরচ করেছিলাম সেই শক্তিটা আমরা কি এখন পাবো? সেই শক্তিটা দিয়েই, সেই তত ক্যালোরি শক্তি দিয়েই কিন্তু আমরা আমাদের কোষগুলো কি করে। আচ্ছা, আমি ঠিকই লিখেছি 7.3 কিলো ক্যালোরি। তাহলে এটাকে জুল করতে হয় কিভাবে? 7.3-কে 4.18 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মোটামুটি আমরা পাবো এখানে 30.514। সো বইয়ে আছে 55 কিলো জুল। তো ক্যালোরিকে এটা দিয়ে গুণ করলে আমরা পাবো এত জুল। তো কিলোর জায়গায় কিলোটা বসায় দিব, হ্যাঁ, এত জুল। বুঝতে পেরেছো? তো দেখো আমাদের শরীর আসলে কিভাবে শক্তি পায় সেইটা আমি এখন তোমাদেরকে বলে দিয়ে আমি আজকে শেষ করব। ওকে, খেয়াল করো ভাই, এই যে আমি ভাত খেলাম, বলো তো আমি কি খেলাম? ভাত খেলাম। এই ভাতটা আমার পেটের মধ্যে গিয়ে গ্লুকোজ হলো। আমি শুধু ভাত দিয়ে বলছি, পেটের মধ্যে গিয়ে কি হলো জানো? গ্লুকোজ হলো। কেন গ্লুকোজ হলো? যাতে এই গ্লুকোজটা পেট থেকে রক্তে যেতে পারে। কোথায় যেতে পারে? আমার পেট থেকে শোষিত হয়ে রক্তে যেতে পারে। ছোট জিনিস রক্তে ঢুকবে, বড় জিনিস তো ঢুকতে পারবে না। তো রক্তে যাওয়ার ফলে কি হবে তোমরা জানো? মানবদেহের প্রত্যেকটা কোষে রক্ত কিন্তু কি করে? অক্সিজেন, খাদ্য নিয়ে যায়। যেখানে রক্ত যেতে পারে না সেখানে কিন্তু লসিকা নালী আছে, তারা নিয়ে যায়। সো লসিকা নালী কি, এটা নিয়ে আমরা পরে শিখবো, তোমাদের বইয়ে কিন্তু আছে। ওকে, তো আমরা খেলাম ভাত, সেটা পেটে হলো গ্লুকোজ। সেই গ্লুকোজটা রক্তে গিয়ে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে চলে গেল। কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে অনেক এনজাইম আছে যারা গ্লুকোজকে কি করলো? ভাঙলো, ভেঙে পাইরুভিক অ্যাসিড বানালো। এগুলোই কিভাবে হলো আমরা কিন্তু শিখবো আমাদের জীবনী শক্তি চ্যাপ্টারে। তারপর সেটা মাইটোকন্ড্রিয়ায় ঢুকে আরও বিভিন্ন অ্যাসিটাইল কোয়ে তৈরি করলো। দেন ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এটিপি তৈরি করলো। এই যে এটিপি, সেই এটিপিটা তৈরি করলো। এবং এই এটিপিটা থেকেই পরবর্তীতে আমাদের কোষগুলো কি করলো? তাদের যত ক্রিয়া বিক্রিয়া আছে, এটার জন্য যে শক্তি দরকার সেটা কিন্তু এই এটিপি থেকেই তারা পেল। এবং কিভাবে এটিপি থেকে পেল? এটিপির ওই ফসফেটটা সরানো হলেই যে শক্তি তৈরি হবে, এই তত 7.3 কিলো ক্যালোরি শক্তি তৈরি হবে। সেই শক্তি দিয়েই মূলত কোষগুলো কি তাদের কার্যকলাপ চালাতে থাকলো। সো এভাবে আমাদের শরীরে এটিপি উৎপন্ন হবে এবং সেই এটিপির ফসফেটটা বের হয়ে গিয়ে আমাদের শক্তি দেবে। এবং কিভাবে এই প্রসেসগুলো হবে সেগুলো নিয়েই কিন্তু আমরা নেক্সট দিন থেকে আলোচনা করব। আজকে আমি আবারও বলছি, আমার পড়ানোর একদম কোনো মুড ছিল না, তারপর আমি বোর্ডে গেলাম। দুইটা কারণে, এক হচ্ছে খারাপ লাগছে, 2 নাম্বার হচ্ছে যে আজকে নেটওয়ার্কও স্লো। ইনশাল্লাহ নেক্সট দিন থেকে আমরা আমাদের যে শ্বসন, সালোক সংশ্লেষণ, এই ব্যাপারগুলো কি এক্স্যাক্ট কনসেপ্টটা বুঝবো। তোমরা যারা আজকে আমার ক্লাসটা ফুল দেখতে পেয়েছো কিন্তু কোনো জিনিস বুঝতে পারোনি, অবশ্যই তোমরা আলাদা করে পোস্ট করবে গ্রুপে। আর যদি কেউ খাতায় লিখে নিয়েছো জিনিসগুলো সুন্দর করে, তারা আবার একটু পোস্ট করে দিবে, যাতে যারা নোট করতে পারেনি তারা যাতে এই কথাগুলো সুন্দর করে টুকে নিতে পারে। তো আমরা আজকে 4 অধ্যায়ের শুধু এটিপি ব্যাপারটা শিখলাম। এটার জন্য আমরা কিন্তু 12 অধ্যায়েরও কিছু পড়া পড়লাম। সো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 12 অধ্যায়ের 258 পৃষ্ঠা, 257 পৃষ্ঠায় যে ডিএনএ আছে না, ওই ডিএনএ থেকে 258 পৃষ্ঠার প্রথম যে প্যারা, এই পুরো প্যারাটা তোমরা একটু রিডিং দিবে, যতটুকুই বোঝো রিডিং দিবে। হ্যাঁ, কিছু হলেও তোমাদের এখানে কিন্তু পড়া হয়ে গেল। তো ভালো থেকো, আজকে এ পর্যন্তই। আমরা প্রতি
2টা বা 3টা লেকচারের উপর একটা পরীক্ষা নিব। আমাদের পরীক্ষার পদ্ধতিগুলো এমসিকিউ হবে, 3টা আমরা এমসিকিউ পরীক্ষা নিব এই অধ্যায়ের উপর, আর একটা রিটেন পরীক্ষা নিব। রিটেন পরীক্ষা একটাই হবে, সেটা অধ্যায়টা শেষ করার পর। ওকে, তো আশা করি তোমাদের কারো যদি কিছু বলার থাকে তোমরা এখন একটু আমাকে জানাতে পারো, দেন আমি আমার পরিচয়টা তোমাদেরকে এখন দিব। যারা অন্তত বাইরের, শুধু আমার নাম শুনেছো, আমি একটু আমার সম্পর্কে বলে চলে যাব, ঠিক আছে? তো তোমরা এক একজন এক এক স্কুল থেকে আছো। আমি যদিও শুধু ফেসবুকের মাধ্যমে বলেছি, ঘোষণা দিয়েছি খুব, তারপরে তোমরা তোমাদের ফ্রেন্ড যারা একটু পড়তে চায়, ভালো মতো জানতে চায়, তাদেরকে ইনফর্ম করতে পারো, যে বিশেষ করে যারা রাজশাহীতে আমাকে চিনো তোমরা, কারণ এই শুরু থেকে তোমাদেরকে যদি আমি 9-10 এর সিলেবাসটা আগাতে পারি, তোমরা বিলিভ করবা না, ইন্টারমিডিয়েটে যদি তোমরা আমার কাছে পড়তে আসো, দেখবা যে ইন্টারমিডিয়েটের তোমাদের 60% পড়া হয়ে গেছে 9-10 এর মধ্যে, এবং এই পড়াগুলো দিয়েই তুমি কিন্তু ভবিষ্যতে ডাক্তারিতে চান্স পাবা। তো এই নলেজটা কিন্তু তোমাকে যদি শুরু থেকে থাকে, আমি এটিপি নিয়ে তোমাদের যে বিশ্লেষণটা দেখালাম, দেখো এগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই আছে, কিন্তু এভাবে থেকে যে এভাবে হলো, এটা কিন্তু অনেকেই বলবে না। এবং এই একই জিনিস তোমার ইন্টারমিডিয়েটেও লাগবে, এবং এই জিনিসটাই কি বলে, তোমাদের অনেক ইন্টারমিডিয়েটের বড় ভাইরাও কিন্তু এখনো জানে না। তাকে যদি জিজ্ঞেস করো, তোমরা অনেককে জিজ্ঞেস করবা, ইন্টারমিডিয়েটের ভাইয়াদেরকেই, যদি আমার কাছে না পড়ে থাকে, যে ভাইয়া এটিপির মধ্যে কোন শর্করা আছে, তারা অনেকেই দেখবা গ্লুকোজ বলবে, হ্যাঁ, কিন্তু আছে কি রাইবোজ। তো যাই হোক, একজন প্রশ্ন করেছে, আচ্ছা আপনাকে স্যার বলবো না ভাইয়া বলবো? ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে ভাইয়াই বলে, বাট কেউ যদি স্যার বলতে চায় আমার সমস্যা নাই। তবে কি বলে, একটা রেজিয়ন আছে যারা সকে স বলে, তারা যখন স্যার বলতে যায় তখন আমি সার হয়ে যাই, এজন্য আমি ভয় পাই। তাদেরকে বলি যে তোরা আমাকে ভাইয়াই ডাক, নাহলে কখন যে আমি স্যার থেকে সার হয়ে যাব। ওকে, আচ্ছা, ডোন্ট মাইন্ড। ওকে, তো আমি আমার একটু পরিচয় দিই। আমি হচ্ছি মোহাম্মদ ফাহাদ ইবনে মাহফুজ। আমার এসএসসি হচ্ছে 2007 এবং ইন্টারমিডিয়েট হচ্ছে 2009। তাহলে তোমরা যারা এসএসসি দিবা, কত সালে এসএসসি দিবা তোমরা, সব কিছু ঠিকঠাক থাকলে কেউ হয়তো বা 2000, এই তো ধরো কেউ 2021 সালে দিবা, আমি দিয়েছি 7 সালে। তাহলে এখন চিন্তা করো তোমাদের সাথে আমার বয়সের ডিফারেন্সটা কত। ওকে, দ্বিতীয় হচ্ছে আমি ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাই, সেখান থেকে এমবিবিএস পাশ করে ইন্টার্নশিপ করি। দেন 2018 সালে আমি রাজশাহীতে আমার এই ফাহাদ একাডেমি ফর বায়োলজি, এটা মূলত আমার ঢাকায় ছিল, ঢাকায় আরামবাগে ছিল। বিগত 6 বছর থেকে আমি ঢাকার আরামবাগে ইঞ্জিনিয়ার্স বিল্ডিং অর্থাৎ নটরডেম কলেজের পেছনে, সেখানে আমি পড়াতাম। বাট ঢাকায় কন্টিনিউ করলাম না একটাই কারণে, কারণ আমাদেরকে পোস্ট গ্রাজুয়েশন করতে হয়, অনেক কিছুই করতে হয়, সাথে টাকা পয়সা একটু ইনকাম করতে হয়। তো আমার কাছে মনে হয়েছে রাজশাহীতে অনেকেই চেনে আমাকে, এখানে শুরু করলে একটু স্টুডেন্ট হয়তো বা বেশি হবে। তো মাশাআল্লাহ, এই কারণে আমি এখানেই পড়াচ্ছি। পাশাপাশি রাজশাহী মেডিকেলে আমি আমার পোস্ট গ্রাজুয়েশন, অর্থাৎ তোমরা হয়তো বা এফসিপিএস নাম শুনে থাকবে, তো পোস্ট গ্রাজুয়েশন এফসিপিএস একটা, এরকম আরও কিছু ডিগ্রি আছে। একটা হচ্ছে এমডি, একটা হচ্ছে ডিপ্লোমা, একটা হচ্ছে এমফিল। তো আমি এমফিল ডিগ্রিটা করছি। এই ডিগ্রিটা হলে আমি হয়তো বা কোনো মেডিকেল কলেজে, বেসরকারি মেডিকেল কলেজে, যেহেতু আমার বিসিএস করা নেই, সো আমি যেহেতু সরকারি চাকরি করি না, সো আমি কোনো একটা বেসরকারি মেডিকেলে যদি আমার এই ডিগ্রিটা হয়, এটা 2 বছরের কোর্স, আমি রাজশাহী মেডিকেলে অ্যানাটমি সাবজেক্টের উপর এমফিল করছি। অর্থাৎ এমফিল করছি মানে আমি স্টুডেন্ট হিসেবে সেখানে 2 বছর পড়াশোনা করব, আরও সাথে টুকটাক যারা ফার্স্ট ইয়ারে চান্স পেয়েছে রাজশাহী মেডিকেলে তাদেরকে একটু টুকটাক হয়তো বা পড়াবো। এভাবে 2 বছরের মধ্যে যদি আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে পাশ করি, তাহলে হয়তো বা কোনো একটা বেসরকারি মেডিকেলে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যুক্ত হতে পারবো। সো এই হচ্ছে আপাতত আমার পড়ালেখা, এবং মেইনলি আমি বায়োলজি পড়াচ্ছি রাজশাহীতে। আর যারা নিউ ফার্স্ট ইয়ার আছো, নিউ সেকেন্ড ইয়ার আছো এবং অ্যাডমিশন আছো, তাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য আমি সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই 2টা পড়াচ্ছি। তো এই হচ্ছে আমার টোটাল রাজশাহীতে, আমি বায়োলজি, সাধারণ জ্ঞান আর ইংরেজি পড়াই। ইংরেজি সাধারণ জ্ঞান মেডিকেল অ্যাডমিশনের জন্য, আর বায়োলজিটা সব কিছুর জন্য। তো আমার মনে হয় আর কিছু তোমাদের জানার নেই। তারপরে যদি কারো কোনো জানার থাকে, আর একটা কথা বলি, আমরা এই বইয়ের
এমন কোনো ওয়ার্ড নাই, প্রত্যেকটা ওয়ার্ড আমরা তছনছ করে পড়বো, যাতে কোনো ওয়ার্ড আমাদের বাদ না থাকে, এমন যাতে না থাকে যে ভাই এই ওয়ার্ডটা আমরা বুঝি না, এরকম যাতে না থাকে। বিশেষ করে আমি যে অধ্যায়টা তোমাদেরকে পড়াবো, আর তোমরা যে অধ্যায়গুলো আগে পড়তে চাও আমাকে তোমরা জানাবে। আজকে অনেক সময় নিলাম, বেশি বক বক করছি। তোমরা ভালো থেকো। তোমাদের অনেকেরই আমি নাম, স্কুল শুনেছি। অ্যাম্বিশন যারা বলনি তারা পরবর্তীতে অবশ্যই বলবে, এবং আমরা একদিন জুম অ্যাপের মাধ্যমে সবাই আসবো, অর্থাৎ সবার চেহারা যাতে আমরা একে অপরকে চিনতে পারি। ওকে, তো ঠিক আছে। জান্নাত বলেছে ভাইয়া নেক্সট ক্লাসটা কবে? আমি রুটিন দিয়ে দিয়েছি যে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। তাহলে নেক্সট যে দিনের তারিখ আছে, আমিও ভুলে গেছি কবে, মনে হয় বৃহস্পতিবার রাত 9টায়। তো যেদিন আছে আমার দেওয়া আছে, তুমি দেখে নিও, সেদিনই ক্লাস হবে ইনশাল্লাহ। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।